নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের স্বাগত জানাই। গত কয়েক পর্বে আপনারা যেমন দেখছিলেন যে দূরপাল্লায় আমি আমার ছোটবেলার স্মৃতি থেকে গল্প তুলে আনছিলাম। সেখানে কেবলই মন আছে, ফোন নেই, অর্থাৎ ফোনে তোলা কোনো ছবিও নেই। সেই স্মৃতিগুলো যাতে টাটকা থাকে, যাতে টিকে থাকে, যাতে উজ্জীবিত থাকে, সেই কারণেই ছবি ছাড়া হলেও আপনাদের সামনে কথা দিয়ে, শব্দ দিয়ে তার ছবি আঁকার একটা চেষ্টা করছিলাম। আর ভাবছিলাম কবে আবার ছোট্ট করে বেড়াতে যাব, যাতে আপনাদের সঙ্গে ছবি সহ দূরপাল্লার আড্ডা ভাগ করে নিতে পারি। কলকাতায় বসন্ত ক্ষণস্থায়ী হয়ে এসেছে, বেশ কয়েক বছর হলো। শীতের পর কয়েকদিনের হালকা বাতাস, তারপরে গ্রীষ্মের দাবদাহ। আমরা ভাবছিলাম, আমি আর দুর্বা, যে একটু বন্ধুবান্ধব নিয়ে কাছে পিঠে ঠান্ডা হাওয়া খেয়ে এলে মন্দ হয় না। সে আর কোথায় বা যেতে পারি দার্জিলিং ছাড়া। দার্জিলিং আমরা যে কতবার গেছি, আর কতবার একই রাস্তা দিয়ে হেঁটে একই দৃশ্যে নতুনভাবে বিস্মিত হয়েছি, তার কোনো লেখাজোকা নেই। এবার আমরা ঠিক করলাম আমাদের বন্ধু দম্পতি শ্যামলী আর তন্ময়, শ্যামলী একজন গল্পকার, তন্ময় একজন কবি, তাদের সঙ্গে আমি আর দুর্বা বেড়াতে যাব দার্জিলিং। সেই মতো সমস্ত বন্দোবস্ত হলো। ঠিক হলো 2 দিন দার্জিলিংয়ে থাকা হবে এবং তৃতীয় দিন সন্ধেবেলা চলে যাওয়া হবে মূর্তি নদীর ধারে একটি সরাইখানায়, সেখানেই থাকবার বন্দোবস্ত। পরদিন সকালবেলা ফেরবার উড়ান বাগডোগরা থেকে। দুটি জিনিস বলা, দুটো তিনটে জিনিস। দার্জিলিং নিয়ে নতুন করে ভাগ করে নেওয়ার তথ্য বা তত্ত্ব কিছুই নেই, তবু দুটো বিষয়কে, তিনটে বিষয় এবারে একটু অন্যরকম হলো, সেইটাই বলি। আমরা বাগডোগরায় নেমেছি একটু দুপুর করে। আমাদের যাবার উড়ান অনেকখানি বিলম্বিত। তাদের কি একটি কারিগরি ঝামেলা হয়েছিল, যে কারণে উড়ান উঠতে প্রায় 1.5 ঘন্টা দেরি করলো। পৌঁছলাম গিয়ে তখন পেটে ছুঁচোর ডন বলতে যা বোঝায়, অর্থাৎ খিদে প্রত্যেকেরই প্রাণ ওষ্ঠাগত। শ্রীকান্ত আচার্য, আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষ ও বন্ধু, বলেছিলেন নতুন একটা জায়গা হয়েছে বাগডোগরা থেকে, যদি তোমরা রোহিণী হয়ে ওঠো তাহলে সেটি পড়বে। তার নাম হচ্ছে টিম্বুর। সেখানে খেতে পারো, খুব ভালো খাবার পাওয়া যায়। এমনিতে আমরা সাধারণত কি করি, রাস্তার ধারে কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটু টোস্ট, অমলেট আর কফি বা চা খেয়ে নিয়ে আবার রওনা দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার যেহেতু উড়ান বিলম্বিতই হলো, তো আমরা ভাবলাম টিম্বুরে দাঁড়িয়ে একটু দুপুরের খাওয়া সেরে নিলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। জায়গাটি আগে ভালো করে দেখা হয়নি, বেশ প্রশস্ত জায়গা, উপরে থাকবার ব্যবস্থা আছে, নিচে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। অনেক ভেবেচিন্তে আমরা ট্রাউট মাছ আনতে বললাম। এতবার দেশের বাইরে গিয়েছি, কিন্তু সত্যি বলতে কি ট্রাউট কখনো খাওয়া হয়নি। তো তারা ট্রাউট মাছ এনে দিলেন, যাকে বলে গ্রিলড ফিশ, সেই রকম একটি আয়োজন। ট্রাউট মাছ গ্রিল করা, তার সঙ্গে একটু সবজি সেদ্ধ, নুন আর মরিচ দিয়ে। হিমালয়ান ট্রাউট। তারা বললেন যে এই ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল অবধি হিমালয়ান ট্রাউট ধরা পড়ে তিস্তার জলে, এবং তারপরে আর ওঠে না। সেই মাছ আবার পরের বছর আসে। হিমালয়ান ট্রাউট আমরা খেলাম। অপূর্ব সে রান্না এবং চমৎকার মিষ্টি মাছ। একটি বড় কাঁটা, দিব্যি ছুরি আর কাঁটা দিয়ে ছাড়িয়ে খাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতাটা তেমন কিছুই নয়, কিন্তু বললাম এই কারণে যে ট্রাউট আগে কখনো খাইনি। আপনারা যদি ও পথে যাতায়াত করেন, একবার স্বাদ বদল করে চাইলে দেখতে পারেন। আমরা গিয়ে উঠলাম দার্জিলিংয়ের একটি চমৎকার হোটেলে। সন্ধেবেলা খেতে গেলাম, সেটাও এই প্রথম সাংগ্রিলায়। সাংগ্রিলা এর আগে প্রায় বছর 3 বন্ধ ছিল অতিমারির সময়, তারা নতুন করে খুলেছেন। চমৎকার পানীয় এবং আহার্য, সেই সঙ্গে একটি ভারী কম বয়সী মেয়ে আমাদের বহু চেনা সমস্ত ইংরেজি গান শোনাচ্ছে। চারপাশে ঝাড় লণ্ঠনের মৃদু আলো,
তার মধ্যে কাঁটা চামচের টুংটাং আর গান বাজনা। খুব সুন্দর সন্ধে কাটলো। পরের দিন আমরা ঠিকই করেছিলাম আমরা মংপু যাব, কারণ এর আগের বারই যখন আমরা দার্জিলিং যাই আমি আর দুর্বা, আমরা মংপু গিয়ে পৌঁছেছিলাম সোমবার, এবং এই কথাটি ভুলে গিয়ে যে সোমবার পৃথিবীর সমস্ত জাদুঘর বন্ধ থাকে আন্তর্জাতিক নিয়মানুসারে, এবং মংপুর বাড়িটিও এখন জাদুঘর। আমরা একই ভুল করেছিলাম প্রথমবার ইউরোপ গিয়ে। আমরা পৌঁছেছিলাম অভে সুর ওয়েজে, যেখানে ভ্যান গঘ শেষ 1.5 মাস কাটিয়েছিলেন। তার যেটি থাকবার বাড়ি বা সরাইখানা, যেখানে তিনি থাকতেন শেষ 1.5 মাস তাঁর জীবনের, সেটিও সেদিন বন্ধ ছিল, কেননা সেটিও জাদুঘর হিসেবে ঘোষিত। এবার আমরা ঠিকই করে নিয়েছিলাম রোববার দিন যাব মংপুতে। যাওয়ার পথে দেখলাম রডোডেনড্রন গাছ নুয়ে আছে তার উজ্জ্বল লাল রঙের ফুলের ভারে। বাঙালি মাত্রেই মনে পড়ে যেতে বাধ্য সেই লাইন, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। কি যথাযথ যে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, পাহাড়ের গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা রডোডেনড্রন গাছ দেখে তা বুঝতে পারি। মংপুতে পৌঁছলাম রোববার বলেই হয়তো বেশি পর্যটকের ভিড় নেই। চমৎকার উদ্যান। রবীন্দ্রনাথের বাড়িটিতে ঢুকে শান্তিনিকেতনে গেলে যেমন একটি মন কেমন করা বিস্ময় ঘিরে ধরে, তেমনই হলো। এই বাড়িতে উনি ছিলেন, এবং কতদিন আগে, যখন এরকম যাতায়াতের মসৃণ ব্যবস্থা ছিল না, এখানে উনি আসতেন। মৈত্রী দেবীর এই আয়োজনে তিনি থাকতেন। এখানে বহু লেখা তিনি লিখেছেন, এবং তার মংপুর স্মৃতিও আমরা পড়েছি। সেই স্মৃতি বিজড়িত বাড়িতে অনেকক্ষণ কাটালাম, বাগানের ধারে দাঁড়ালাম। আমি আর দুর্বা একটু পায়চারি করে এলাম সামনের রাস্তায়, যেখান থেকে খাদ এবং খাদ পরবর্তী উল্টো দিকের পাহাড় আর গাছপালা দেখা যাচ্ছে। ফেরবার পালা ঘনিয়ে এলো। দার্জিলিংয়ে চমৎকার সময় কাটালাম। ফিরছি যখন আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল মালবাজারের কাছে। মূর্তি নদীর গর্জন তখনও কানে আসছে না, কিন্তু আগুনের তর্জন দেখতে পাচ্ছি। বনে আগুন লেগেছে। এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি আগে। সিনেমায় দেখেছি, চিত্রগ্রাহকদের ফটোতে দেখেছি, কিন্তু সামনে থেকে একটি বনের গায়ে লাগা আগুন দেখবার যে কী অভিজ্ঞতা তা বলে বোঝানো যায় না। সার সার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা নামলাম। আমি 2টো ছবি তুলতে পারলাম। এই ছবির মধ্যে যেমন ভয়াবহতা আছে, তেমন বিস্ময় আছে, তেমন আগুনের এক আশ্চর্য রূপ আছে, যে রূপ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ফিরে আসার পর শুনলাম গোটা শিলিগুড়ি শহর ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল, হয়তোবা এই আগুনের কারণেই। সব মিলিয়ে আমাদের ছোট্ট দার্জিলিং, মংপু এবং মূর্তি নদীর ধারের এই সফর শেষ হলো। সেই কয়েকটা ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করছি সামনের দূরপাল্লায় আরও অন্যরকম গল্প আপনাদের শোনাতে পারবো। ভালো থাকবেন, আর থাকবেন ডাকবাংলা.com-এর সঙ্গে।